আমার ঢাকাতে আসার কথা হয়তো ছিল রিক্সা চালাতে, হয়তো আমি ঢাকাতে আসতাম আবারও দিনমজুরের কাজ করতে, হয়তো আমি ঢাকাতে আসতাম লেবারের কাজ করতে। আমি নিজের বলার মতো একটা ফাউন্ডেশনের সাথে থেকে অনুপ্রেরণা পেয়ে আজকে আমি গল্প বলতে এসেছি। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে লাইফে হোয়াইটা খুব ইম্পর্ট্যান্ট। হোয়াইটা হচ্ছে যে আপনার নিজের একটা হোয়াই থাকা দরকার। আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো উদ্যোগ গ্রহণ করবেন, যে কোনো স্বপ্ন দেখবেন, যে কোনো একটা কিছু শিখবেন, যে কোনো জায়গায় আপনি সময় দিবেন, সেটার হোয়াইটা আপনি ঠিক করবেন যে আমি এটা কেন করতে চাই, কী জন্য করতে চাই, কার জন্য করতে চাই, আমি এটা করে নিজেকে কোথায় নিয়ে যেতে চাই, কিভাবে করব, এবং আমার গন্তব্য কোথায়। এই হোয়াইয়ের উত্তরগুলো আপনি যদি পান তাহলে আপনার এই সময়টা, এই শেখাটা, এই জানাটা, এই প্রস্তুতিটা কাজে লাগবে। তো সেই জন্যে আপনারা এই যে আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে এক একটা ব্যাচে 90 দিন করে প্রতিদিন যে প্রশিক্ষণটা দিচ্ছি, সেইখানে আপনি যে সময় দিবেন, সময় দিয়ে আমরা যে এতগুলো কন্টেন্ট দিয়ে প্রায় 400টারও বেশি যে কন্টেন্ট দিয়ে আপনাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি, সেইটা আপনি আসলে গ্রহণ করতে পারলেন কি না, নিজের জীবনে কাজে লাগাতে পারলেন কি না। আমি সবসময় বলি যে শুধু দেখলে হবে না, শুনলে হবে না, পড়লে হবে না, সেটা হৃদয়ে ধারণ করতে হবে এবং আপনার জীবনে সেটা চর্চা করতে হবে, নাহলে কোনো কাজে আসবে না। আপনি অনেক কিছু দেখতে পারেন, সুন্দর সুন্দর জিনিস জানতে পারেন, কিন্তু আপনি যদি সেটা প্র্যাকটিস না করেন কোনো কাজে আসবে না। এবং বাংলাদেশে আমি অনেকবার আগেও বলেছি যে প্রতিদিন এবং বিনামূল্যে এক একটা ব্যাচে 90 দিন করে, আমাদের এখন 31তম ব্যাচ চলছে, গত 7 বছর 8 মাসে ধারাবাহিকভাবে টানা। এটা বাংলাদেশে এর আগে কেউ কোনো দিন করে নাই। সো এটা আসলে আপনাদেরকে দক্ষ করে তোলার জন্য, আপনাদের বেকারত্ব কিছুটা দূর করার জন্য, আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য, আত্মকর্মসংস্থান তৈরি করার জন্য, এবং আপনি যাতে নিজে একটা উদ্যোগ গ্রহণ করে কিছু করতে পারেন নিজের জন্য এবং আরও 2-4 জন মানুষের জন্য, সেই প্রচেষ্টাই করে যাচ্ছি আমরা গত প্রায় 8 বছর ধরে। এবং এই হোয়াইটা খুঁজতে গিয়ে কিছু কিছু মানুষ সত্যি সত্যি তার স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছেন, ঘুরে দাঁড়ানোর পথে হাঁটতে শুরু করেছেন। সেই ঘুরে দাঁড়ানোর গল্পগুলোই আমরা এই ইউটিভি লাইভের মাধ্যমে আপনাদের কাছ থেকে শুনবো এবং আপনাদেরকে শোনাবো। এবং আজকে যারা এসছেন, যে 2 জন অতিথি এসছেন, তাদেরকে অনুপ্রাণিত করব, তাদেরকে প্রমোট করব এবং আপনাদেরকে অনুপ্রাণিত করব যে ওনারা পারলে আপনি কেন পারবেন না। ছোট করে একটুখানি আমি যেটা ওনাদের গল্প শুনেছি সেটা হচ্ছে আব্দুল মোতালেব নীলফামারী। উনি একসময়, আমি খুব প্রাউডলি এটা বলতে চাই যে একসময় উনি দিনমজুরের কাজ করতেন, বাট আজকে ওনার চেহারাটা দেখবেন আপনারা একটু পরে, যে একজন বিজনেসম্যান হয়ে গেছেন। এবং এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার আমার জন্য, এই ফাউন্ডেশনের জন্য, যে এই মানুষগুলোর লাইফ ট্রান্সফরমেশনে, জীবন পরিবর্তনে আমরা একটা ভূমিকা রাখতে পেরেছি এবং সত্যি সত্যি আমি আনন্দিত। চলুন দুজনের সাথে ওনাদের মুখ থেকে ওনাদের গল্প শোনা যাক। মোতালেব ভাই, আপনাদের স্বাগত আজকের অনুষ্ঠানে। আচ্ছা, আপনার গল্পটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আপনি খুব প্রাউডলি বলতেছিলেন যে আমি একসময় দিনমজুর ছিলাম, কাজ করতাম, সেইখান থেকে আজকে আমি একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা। আমাকে বাদাম ওয়ালা নামে চিনে নাকি? হ্যাঁ, একটু পেছনের গল্পটা শুনি। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ইউটিউবে লাইভে সময় দেওয়ার জন্য। তো আমার বয়স যখন 13 কি 14 হবে, এই সময় আমি ক্লাস 8-এ পড়ি। তো ছোটোবেলা থেকেই আমার ফ্যামিলিগতভাবে আমরা সবাই দিনমজুর। আমার দাদার 2 ছেলে, আমার আব্বা, বড় আব্বার ছেলেরা, সবাই আমরা মানুষের বাড়িতেই কাজ করতাম। তারপরে আমি ক্লাস 8-এর জিএসসি পরীক্ষা দিয়ে ওই নাটোরে গেলাম, নাটোরের চরণ দিলে ধান কাটার জন্য প্রথম গেলাম। তো এভাবে আমার বেশ 3-4 বছর কেটে গেল মাঠের কাজ করতে করতে। আমি এসএসসি পাস করলাম, পড়ালেখার পাশাপাশি আমি স্যার বই নিয়ে মানুষের
ওই দূরে যাইতাম বিভিন্ন কাজে। ঢাকাতে ওই ধামরাই যেটা বলে সেটা তো আমি এসে কাজ করছি, মানুষের দল টানার কাজ, জমিতে রোয়া লাগার কাজ। এভাবেই ইন্টার পাস করলাম। ইন্টার পাস যখন করলাম, অনেকের বাড়িতে আমি যখন কাজ করি, বাইরের মানুষরা বলে যে এত সুন্দর ছেলে, দিনমজুরের কাজ করে। আবার কথা বলতে বলতে যখন অনেক যুক্তিতর্ক হয় এলাকার মানুষের সাথে, তখন কাজের মানে সহকর্মীরা বলে যে তুই শিক্ষিত, তাহলে তুই কেন মাঠের কাজ করিস? তো শিক্ষিত আর মূর্খ সমান হয়ে গেল। এই ধরনের অনেক ব্যথা ছিল। তারপরে আমার একদিনের কথা মনে আছে যে আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে কত নিম্ন ফ্যামিলি থেকে আমি আজকে একটা জীবনের গল্প বলতে এসেছি। একদিন রাতে আমি মানুষের শেষ পাম্প যে আছে, এই ধান খেতে পানি দেয়, আমি ওই ঘরে থাকি। 1 মাস পরে কিছু টাকা দেয়, কিছু খাবার দেয়, এই লোভে থাকি। আবার দিনের বেলা 1 বস্তা করে ঘাস কেটে দেই, দুপুরবেলা খেতে দেয় আমাকে। এই ঘাসটাও আমি কাটতে পারতাম না, আমি তো ঘাস কাটা জানি না, এতই ছোট ছিলাম। তখন আমার মা কেটে দিত, মা ঘাস কেটে আমার মাথায় তুলে দিত। আমি ওই ঘাস নিয়ে যার ঘাস কাটি তার বাড়িতে দিতাম, আমাকে দুপুরে খাবার দিত। সেই খাবারটা আমার ছোটো বোন ছিল, আমি ওখানে খেতাম না, খাবারটা বাসায় নিয়ে আসতাম। আসার পরে আমরা সবাই 3-4 জন মিলে ভাগ করে খেতাম। আমরা 5 বোন 1 ভাই, আমি 5 নাম্বার, আমার পরে আরেকটা বোন আছে রূপালী। তো একদিন রাতে ওই সময় আলু তোলার সিজন চলতেছে, আলু তোলা জমিতে রোয়া লাগাচ্ছে মানুষ, আমি ওই সেচ পাম্পে থাকি। তো প্রতিদিন রাতে ওই বাড়িতে আগে যাই, তারপরে তালার চাবি নিয়ে আবার ওই পাম্পে যাই। তো ওই দিন রাতে আমার বাড়িতেও ভাত রান্না হয় নাই, তো সবাই আলু সিদ্ধ করে খাবে। আমিও আলু সিদ্ধ করে খেয়ে আমি বলতেছি যে না, আমাকে গিলে তো ভাত খাওয়াবে ওই বাড়িতে, তোমরা খাও, আমি গেলাম। ঘটনাক্রমে ওই বাড়িতেও ওই দিন আমাকে খেতে বলেনি। তো সারা রাত না খেয়ে থাকলাম। ওখান থেকে বের হয়ে তো কাজের মধ্যে ডুব দিলাম, নিজেকে একবারে দিনমজুর হিসাবে জাহির করা শুরু করলাম। সবার কাজ করতেছি, পাশাপাশি ঠিকঠাক করে পড়ালেখাও করতে পারি না। পরীক্ষাগুলো দেই, পরীক্ষার 3 মাস আগে রাত দিন বই পড়ি। এভাবেই প্রত্যেকটা পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করেছি, 4+ পয়েন্ট পেয়েছি মাশাআল্লাহ। তারপরে আমি করতোয়া কুরিয়ার সার্ভিসে আসলাম 19 সালে। করতোয়া কুরিয়ার সার্ভিস মাওনা শাখায়, ওখানে আমি লেবারের কাজ নিলাম। ওই বিভিন্ন মালামাল গাড়িতে লোড দেওয়ার কাজ করলাম। করার পরে একদিন ওখানে ওই একটা স্মার্টফোন একজনের ছিল, আমার ছিল না। ও ফোনটা আমাকে চালানোর জন্য দিছিল। আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আপনার একটা ভিডিও আমার চোখে আসে। ভিডিওটা ছিল চাকরি করব না, চাকরি দিব, এই হেডলাইনে। পরে আমি আপনার নামে সার্চ দিয়ে, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সার্চ দিয়ে যতগুলো ভিডিও ওই দিন রাতে আমি পেয়েছি, সব ভিডিও আমি সারা রাত শুধু ভিডিওগুলো দেখছি। দেখার পরে মনে হলো যে না, এভাবে মানুষের লেবারের কাজ করে, এভাবে মানুষের প্রতিষ্ঠানকে দাঁড় করে দিয়ে আমার কোনো লাভ হবে না, আমাকে আমার কিছু করতে হবে। তারপরে ওটা রোজার ঈদের পরে আসছি। রোজার ঈদ থেকে কুরবানি ঈদ পর্যন্ত চাকরি করে বেতন বোনাস নিয়ে আমি আর চাকরিতে আসিনি। আমি যখনই কোনো বস্তা আমার মাথায় নেই, যখনই কোনো কাজ করি, আমার শুধু বারবার ভেসে উঠে যে এতে আমার কী লাভ। দিন শেষে 7,000 5,000 টাকা, এই টাকা আমার খরচ দিয়ে বাড়িতে 2-3 হাজার টাকা আমি পাঠাই, এতে আমার কি হবে? আমার জীবন তো চলবে না। আর আগে ভাবতাম না যে আমাকে দিয়ে ভালো কিছু হবে। আমি চাকরি ছাড়া, মানুষের কাজ ছাড়া আমি কিছু নিজে করতে পারবো। যখন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ভিডিও দেখলাম, তখন মনে হলো যে না, আমাকে দিয়েও কিছু হবে। তখন কুরবানির ঈদে বাড়ি চলে গেলাম, আর চাকরিতে আসি নাই। তখন মনে করলাম যে নিজে কোনো একটা ব্যবসা দাঁড় করে, একটা প্রতিষ্ঠান দাঁড় করাই। চিটাগাং গিয়ে 50,000 টাকা নিয়ে চিটাগাং গিয়ে লবণ নিয়ে আসলাম। লবণ নিয়ে আমার এলাকায় দোকানে পাইকারি বিক্রি করলাম।
সেখানে দোকানদাররা কিনে আর টাকা দিতে চায় না। ওনারা বলে যে আমরা বিক্রি করে টাকা দিব। ওই প্রোডাক্ট বিক্রি ওদের দোকানে নাই, প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে, তারপরও আমার টাকাটা দিতে চায় না। বলে যে আরও প্রোডাক্ট আনো, এইবারেরটা দিয়ে তার পূর্বেরটা নিবা। এভাবে ওই 50,000 টাকা আমি 20-30,000 টাকা তুলতে পারছি, বাকি টাকা আর তুলতে পারি নাই। আর আমার কাছে এমন টাকাও ছিল না যে আমি আরও প্রোডাক্ট এনে ওদেরকে দিব, তারপরে পূর্বের টাকাটা তুলব। তখন ওটা নষ্ট হয়ে গেল। আরও 2 বছর পরে আমি আবার ওই মাঠের কাজ শুরু করলাম। 2 বছর আবার দিনমজুরের কাজ করলাম। করার পরে আবার শুধু ওই 2 বছরে কোনো আমি শান্তি পাই না। আমি কাজ করি, কাজ করতে করতে এদিক দিয়ে আমি ডিগ্রি পাস করলাম কলেজে, আর মাদ্রাসায় ফাজিল বিএ কমপ্লিট করলাম। এই পরিচয়টা যখন আমি মানুষকে দেই, আমি ধানের ভার ডোয়াচ্ছি, আমি মানুষের রোয়া লাগাচ্ছি, মাঠের কাজ করতে করতে যখন মানুষ আমার পরিচয় চায়, আমি একটু অন্যদের থেকে আলাদা, আমার চলাফেরা আলাদা, যখন মানুষ বুঝতে পারে যে আমি একজন শিক্ষিত মানুষ, তখন যখন আমার প্রশ্ন করে যে পড়ালেখা কতদূর, যখন আমি আমার পড়ালেখার কথা বলি, তখন মানুষটা অবাক হয়ে যায় যে পড়ালেখা নিয়ে মাঠের কাজ করা, এটা আমাকে দিয়ে সাজে না। আর ওই সাথের লোকরা বিভিন্ন তর্ক রাখলে ওরা বলে যে তুই আর আমরা একই, তোর পড়ালেখার কি মূল্য আছে, পড়ালেখা না করাই ভালো ছিল। তারপরে একদিন মনে হলো যে না, আমাকে কিছু একটা করতে হবে। একটা সেশন আমরা চর্চার মাধ্যমে একটা সেশন দেখতে পেলাম যে গ্রামের পণ্য, যেটা গ্রামে পণ্য সুলভ মূল্যে, মানে অল্প মূল্যে পাওয়া যায় এবং শহরে সেটার চাহিদা আছে। তখন আমি বাদাম চাষ করছিলাম 1 বিঘা জমি। তো আমার মনে হলো যে বাদামটা তো আমি একজন বাদাম চাষি, চাষ করছি, এটাকেই যদি আমরা শহরে পাঠাই, সেটা থেকে কি বেনিফিট আসবে। তারপরে মনে হলো যে না, শহরে একজনকে ফোন দিলাম, একজন রিলেটিভ ছিল, ফোন দিলাম যে না, এটার চাহিদা আছে। তখন মাত্র 400 টাকা দিয়ে 4 কেজি দানা বাদাম মালিবাগে এক ভাইয়ের কাছে পাঠালাম। তো ওটাতে তেমন বেনিফিট হয়নি। আমি পরবর্তীতে আবার 1000 টাকা দিয়ে প্রায় 15 কেজি পাঠালাম। তো এভাবেই করে করে আমি 4 বছর থেকে এ পর্যন্ত এই বিজনেসটাকে, এই ব্যবসাটাকে, এই উদ্যোগটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমার পেজ হচ্ছে আবদুল্লাহ বাদামঘর। বর্তমানে ইনশাল্লাহ স্যার, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আওতায় থেকে, আমি এই ফাউন্ডেশন থেকেই আমার প্রথম এবং শেষ কাস্টমার আজ অবধি প্রায় আমার 70 থেকে 80%, 70 থেকে 80% আমার সেল হচ্ছে এই ফাউন্ডেশনের ভাই এবং বোনদের কাছে। আমি মাসে সেল কত এখন? মাসে এখন এই জুলাই মাসে আমার সেল হয়েছে 9,20,200 টাকা। তো স্যার, সবচেয়ে যে কৃতজ্ঞতা, আমি জানি না কিভাবে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তথা আপনি ইকবাল ভাইয়ার জাহিদ স্যারকে কী বলে ধন্যবাদ দিব সেটা আমার জানা নাই। কিন্তু আমার ঢাকাতে আসার কথা হয়তো ছিল রিক্সা চালাতে, হয়তো আমি ঢাকাতে আসতাম আবারও দিনমজুরের কাজ করতে, হয়তো আমি ঢাকাতে আসতাম লেবারের কাজ করতে। আমি নিজের বলার মতো একটা ফাউন্ডেশনের সাথে থেকে অনুপ্রেরণা পেয়ে আজকে আমি গল্প বলতে এসেছি। অসাধারণ। আপনি জুলাই মাসে 9 লক্ষ টাকা সেল করেছেন এবং আপনি বলছিলেন যে আপনার সেলের প্রায় 70% আমাদের ফাউন্ডেশনের মেম্বাররাই কেনাকাটা করে। এটা কিভাবে সম্ভব হলো স্যার? এটা আমি টার্গেটিং করেছি। আপনি বলছিলেন যে এখানে বিশাল পরিবার, এখানে আপনার কাস্টমারকে খুঁজে বের করতে হবে। তখন আমি সার্চিং করে দেখলাম যে আমি তো বাদামওয়ালা, আমাকে বাদাম নিয়ে কাজ করতে হবে। কোন কোন এলাকায়, কোন কোন জেলায় বাদাম পাওয়া যায় না, বাদাম আবাদ হয় না, ওই জেলার দায়িত্বশীলকে আমি পার্সোনালি নক করা শুরু করে দিলাম। এভাবেই আমার কাস্টমার তৈরি হয়ে গেল। এবং স্যার, আমি শুধুমাত্র পাইকারি বিক্রি করি, কারণ আমার 200 টাকার বাদাম কেউ 200 টাকার ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবে না। এজন্য আমি প্রথমে রিসার্চ করা শুরু করে দিলাম যে বিশ্বস্ত এবং ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তি আমার দরকার, যে আমার টাকা পয়সা মেরে দিবে না। একবারে মডারেটর, কোর ভলান্টিয়ার বা জেলা অ্যাম্বাসেডার, এই সকল ভাইয়াদেরকে আমি টার্গেট করা শুরু করলাম।
ইনশাল্লাহ নোয়াখালীর চৌমোহনী, যশোর, ঝিনাইদহ, ঢাকার সাভার, হেমায়েতপুর, তারপরে পুরো বাংলাদেশ আমার এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কারণে আমার হাতের মুঠে। এজন্য আমি আমার টার্গেটিংটা কমপ্লিট করতে পেরেছি। এখন যদি আমি কখনো ওই 2-3 দিন পর পর 2 লক্ষ 3 লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়ে আসার সময় টাকার বান্ডিল যখন আমার পকেটে থাকে, তখন আমার আবার ছোটবেলার কথা মনে পড়ে যায়। কেমন লাগে এখন এই যে এক সময় একটু খাবারের জন্য ধান কাটতেন, আজকে আপনি মাসে 5 লাখ 7 লাখ 9 লাখ টাকা সেল করছেন, হাতে টাকা আসছে, কেমন লাগে? এইটা তো স্যার বলে বোঝানো যাবে না, তারপরও বলি যে এটা মানে এত ভালো লাগে। এবং আমার ফ্যামিলিতে আমার মা এখনও আছে, আমার বাবা আছে। আমার বাবা প্রচুর সাহায্য করে আমার এই কাজে, আমার টিম আছে। আমি স্যার এই বাদামটাকে জমি থেকে তুলে নিয়ে আসার পরে বা কৃষকের কাছ থেকে সংগ্রহ করার পরে এটা হাউজে আমরা ধৌত করি। হাউজে ধৌত করার পরে এটা আবার রোদে শুকাই। শুকানোর পরে পটকা পচা যেগুলো আছে সেগুলো আমরা রিমুভ করে ফালাই দিই। এটা আমার টিম কাজ করে, আমি নিজেও কাজ করি, আমার বাবা মা এটাতে হেল্প করে বিভিন্নভাবে। এটা একদম ফ্রেশ করার পরে 100% কোয়ালিটি করার পরে আমরা এই প্রোডাক্টটা, এই বাদামটা আমি আমার কাস্টমারের কাছে পাঠাই। এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে যে আমি শতকরা 80 জন কাস্টমার পাইছি, সবগুলো কাস্টমার আমার বিশ্বস্ত। কেউ 4 বছরের মাথায় 1টি টাকাও আমার মেরে দেয় নাই এবং সবাই আমাকে প্রচুর হেল্প করেছে। আমার জেলার যে ভাইরা আছে তারাও আমাকে হেল্প করছে বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার জন্য। তো এভাবেই আমি আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কাছে এসে, আপনার আওতায় এসে আমি ভাগ্য পরিবর্তন করে ফেলেছি অলরেডি। আমি চাই আপনি আমাকে এক নামে বাদামওয়ালা, নীলফামারীর বাদামওয়ালা হিসাবে চিনেন, তথা পুরো ফাউন্ডেশন যেন আমাকে নীলফামারীর বাদামওয়ালা হিসাবে চিনে। আমি এভাবে আরও ইতিহাস রচনা করতে চাই, এলাকায়, অঞ্চলে, থানা, মহল্লায়, জেলায় এবং কি দেশে আমি সাড়া ফেলাতে চাই। এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তথা আপনার প্রতি কৃতজ্ঞতা নিয়ে আমি এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে চাই। অনেক অনেক এবং স্যার আপনি জেনে অবাক হবেন, আমার আব্বা এবং আম্মা প্রচুর আপনার ভিডিও দেখে। আমি যখন কোনো ডিএ সম্মেলনে আসি, মিরপুর ইনডোর স্টেডিয়ামে আসছিলাম, তখন নতুন ছিলাম। তারপরে ফার্ম গেটে আমাদের সম্মেলন হলো, সেখানে আসলাম। কিছুদিন আগে মেঘের ছায়া মাওনা, গাজীপুর মাওনা, ওখানে আসলাম। তো আমার মা শুধু যখনই শুনে যে কোনো মিটিং হবে, আমার মা বলে যে চলে যাও, স্যারের সাথে দেখা করো, স্যার কি বলে শুনো, সেগুলো ফলো করো। কারণ আমার এলাকায় এখন আমাকে যেই মানুষগুলো অবজ্ঞা করতো, কাজ করার জন্য ডাকতো, সেই মানুষগুলো এখন আমাকে বিভিন্ন পরামর্শ নিতে ডাকে। এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে? স্যার আপনি বলছিলেন এখন কেমন লাগে। এখন কেমন যে লাগে আমি নিজেও জানি না। আমি পুরোটাই নিজেকে পরিবর্তন করে নিয়ে ফেলেছি এবং নিজেকে একদম আমার রোড, আমার লক্ষ্য উদ্দেশ্য, আমার যেরকম থাকার কথা সেরকম আমি আর নাই। আমি এখন ঢাকাতে মিটিং করতে আসি, গল্প বলতে আসি। আমি ঢাকাতে আসতেছি দেখা যাচ্ছে মিটিং করার জন্য, গল্প বলার জন্য, বিভিন্ন ইভেন্ট পরিচালনা করার জন্য। এটাই আমার এলাকা, একদম আমি অলরেডি সারা ফেলে দিয়েছি। অসাধারণ অসাধারণ। মোতালেব, আমাকে অনেকে জিজ্ঞেস করে, মানে অনেক সাংবাদিক জিজ্ঞেস করে, আমার অনেক পরিচিত জনরা জিজ্ঞেস করে যে তুমি টাকা পয়সা কিছু পাও না, কেন এই কাজটা করো, এত সময় দাও, আজকে প্রায় 8 বছর ধরে দিন রাত পরিশ্রম করছো, রাত্রে 12টা-1টা পর্যন্ত মিটিং করতেছো অনলাইনে, সারা বাংলাদেশ ছুটে বেড়াচ্ছ, সারা পৃথিবী ছুটে বেড়াচ্ছ, কেন? তো উত্তর আমার কাছে, আমার সামনে আছে। মোতালেবের জন্য, জি স্যার, আমাদের খাদিজার জন্য, তাদের জন্য আমি কাজ করি। এই যে তাদের পরিবর্তন, তাদের এই যে ট্রান্সফরমেশন, তাদের লাইফ চেঞ্জিং যে গল্পগুলো, এগুলোর জন্য আমি এই কাজটা করি। এটা আমাকে অনেক আনন্দ দেয়। আমার চোখ ভিজে যাচ্ছিল যখন আপনার কথা শুনতেছিলাম। অসাধারণ।
এবং স্যার আমি আপনি মুগ্ধ। যখন করোনা আক্রান্ত হলেন তখন আমার আব্বা আম্মা আর আমি যে প্রচুর দোয়া করছি। আপনি স্যার ভালো আছেন, সুস্থ আছেন, মনে হয় আমি মনে করি যে মানুষের দোয়ায়, অবশ্যই প্রচুর দোয়া আপনার জন্য। অবশ্যই আপনি যে একজন মানুষকে পথ দেখান, অন্ধকারের পথ থেকে, গোমরাহির পথ থেকে, আপনি স্যার পিতামাতার জন্য সেশন দেন। আমার আব্বা আম্মা যখন শোনে যে ইকবাল বাহার নামে এই মানুষটা পিতামাতার জন্য সেশন দেয়, আমার আব্বা আম্মা মূর্খ হলেও আমার কথাগুলো শুনে, আমি যখন বিভিন্ন অনলাইনে মিট আপ করি, আমি কথা বলি, আর আপুরা ভাইয়ারা যখন কথা বলে, আপনি যখন কোনো মেগা মিট আপে অনলাইনে কথা বলেন, এগুলো আমি বাড়িতে শোনাই। একটা মানুষ এত ভালো হতে পারে, এত ভালো কিছু মানুষকে শিক্ষা দিতে পারে। আমার আম্মা প্রচুর নামাজে বসে আপনার জন্য দোয়া করে যে আমার ছেলে হয়তো দিনমজুর থাকতো, হয়তো ঠেলা গাড়ি চালাইতো, ঢাকা যেয়ে ভ্যান চালাইতো, আজকে যখন আমি আসি তখন পিছন দিকে তাকাই আছে। অনেকে আমাকে বলতেছে কোথায় যাবি, আমি বললাম যে আমি একটা লাইভ শোতে যাব। কেউ বিশ্বাস করতে চায় না, অনেকেই অবাক হয়। প্রায় 10 জন মিলে আমাকে গাড়িতে তুলে দিল। মানে আগের যে রেসপন্সটা ছিল আমার প্রতি, আমাকে কি শুধুমাত্র কাজের জন্য মানুষ ডাকতো, আজকে বিভিন্ন পরামর্শ, বিভিন্নভাবে মানুষ আমাকে সম্মান দিতে শুরু করেছে। আমি চাই স্যার আপনি যেমন ভালো মানুষ, বাকি জীবনটা আমিও ভালো মানুষ হিসাবে থাকতে চাই এবং আপনার কাছ থেকে শিখে সমাজের মানুষের জন্য কিছু করতে চাই। অলরেডি আমার একজন ভ্যানওয়ালা যে কুরিয়ারে আমার এই বাদাম দিয়ে আসে, বাদাম এবং বাদামের দানা, এবং 4 জন মহিলা মানুষ আমার প্রতিবেশী বোন সম্পর্কে হয়। আমি তাদের কোনোভাবেই কাজের লোক বলি না, আমার সহকর্মী। আমার এই 5 জন লোক আপাতত কাজ করতেছে। আমি চাই 50 জনেরও বেশি আমার সাথে কাজ করুক এবং তাদেরও ফ্যামিলিটা অনেক ভালো চলুক, দিন শেষে তারাও ভালো থাকুক। অসাধারণ অসাধারণ। আপনার বাবা মাকে আমার সালাম জানাবেন এবং আপনাকে নিয়ে আমি গর্বিত। আমার ট্রুলি এত ভালো লেগেছে আপনার গল্পটা, আপনার স্বপ্নের কথা, কোথায় আজকে যেই জায়গায় এসছেন, আপনাকে সুন্দর লাগতেছে, সুন্দর একটা পাঞ্জাবি পরে আসছেন এবং আপনি ভালো বলেন, আমি খেয়াল করলাম। কোথায় দেখতে চায় মোতালেব 10 বছর পরে নিজেকে? স্যার 10 বছর আগে আমি যেমন ছিলাম আর আজকে আপনার এই স্টুডিওতে আমি যেমন, এর থেকে আরও 10 গুণ উঁচু আমি দেখতে চাই নিজেকে, যে আমি আরও অনেক ভালো কাজ করতেছি। আমার প্রচার প্রচারণা, আমার মানুষের সাথে কমিটমেন্ট, আমার টিমের যে কাজ, টিমের মানুষ বাড়ানো, মানুষকে হেল্প করা এবং মানুষের জন্য আমিও আপনার পাশাপাশি এই ফাউন্ডেশনে বিভিন্নভাবে কাজ করতে চাই, সামাজিক কাজ। এবং স্যার আপনি জানলে অবাক হবেন, আমি এলাকায় এক সময় আমাদের, যেহেতু আমরা 6 ভাই বোন, 5 বোন 1 ভাই, আগে কেউ দাওয়াতে দিত না। অনেকে বলতো যে ওই ফ্যামিলিতে দাওয়াত দিলে 3-4 কেজি চাউলের ভাত খাবে। তো এখন কিছুদিন আগে একজন কোটিপতি আমাকে কার্ড দিয়ে গেছে। শুধু আমার এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যে আমাকে এই পরিবর্তনটা দিছে, আমি চিরকৃতজ্ঞ আপনার প্রতি। আপনি অনেক দিন বেঁচে থাকেন, ভালো ভালো কাজ করেন, আর মানুষের জন্য কাজ করলে যে নিজের জীবিকার জন্য কাজের অভাব হয় না, সেটার আপনার এই স্লোগানের প্রমাণ আমি পেয়েছি। বৃষ্টি সবার জন্য পড়ে, কিন্তু কেউ কেউ ভিজে, আমি নিজেকে ভিজাতে পেরেছি। আপনার পথ ধরে, আপনার হাত ধরে নিজেকে অনেক ভালো জায়গায় দেখতে চাই, অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে চাই এবং সারা জীবন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের একজন ছোট্ট লিডার হয়ে, ছোট্ট স্বেচ্ছাসেবী হয়ে কাজ করে যেতে চাই। এবং পরিশেষে আমার পিতামাতার জন্য আপনার কাছেও দোয়া চাইব স্যার। অনেক ভালো মানুষ, মূর্খ হলেও ওনারা আমাকে অনেক সাপোর্ট করে। বাবা মায়ের আগে কোনো বিশেষণ দিতে হয় না, বাবা মা হচ্ছে সেরা, পৃথিবীর সেরা মানুষ। জি স্যার, এটা হচ্ছে মূল কথা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার যেহেতু এখন আয় বাড়ছে, সঞ্চয় করবেন, কিছু কিছু সেভিংস করার চেষ্টা করবেন। এই বিষয়ে স্যার একটা কথা বলবো, আপনি যখন ওই আমাদের ডিএ সম্মেলনে যে
মানি ম্যানেজমেন্টের উপরে যে একটা আলোচনা করলেন, তার আগে দুর্ভাগ্যবশত আমি মানি ম্যানেজমেন্টটা এইভাবে শিখি নেই। তা আপনার ওই লেকচারটা সরাসরি পাওয়ার পরে অনেকটাই আমি নিজেকে পরিবর্তন করেছি। পরিবর্তন তো আগে থেকেই ছিল, তারপর ওই মানি ম্যানেজমেন্ট লেকচারটা শিখে এবং শুনে ওই দিন গাজীপুর কোনাবাড়িতেই, তারপর থেকে আমি আরও নিজেকে অনেকটাই সচেতন করেছি এবং কয়েক মাসের বদৌলতে আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সঞ্চয় মোটামুটি অঙ্কের শুরু করে দিয়েছি। তার আগে আমার এই বিষয়টা জানা থাকলে আমি হয়তো বর্তমান যে মূলধন আছে তার দ্বিগুণ আমার হয়ে যেত। মাত্র 400 টাকা দিয়ে আজকের এই বাদামওয়ালা নীলফামারীর আব্দুল মোতালেব। এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকল শ্রদ্ধেয় লিডার, আজীবন সদস্য এবং আমার আত্মীয় স্বজন সকলকে আমি জানাতে চাই যে আমি একজন ভালো মানুষ, এটা আমি বুক ফুলিয়ে বলতে চাই এবং ভালো মানুষ হিসাবে যাতে সারা জীবন বেঁচে থাকতে পারি। এবং সকল কাস্টমারদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার, আবদুল্লাহ বাদামঘর কখনো খারাপ পণ্য দেয় না এবং কখনো দাম বেশি ধরে না। আমরা অল্প লাভে সঠিক দামে অনেক ভালো পণ্য পাঠানোর জন্য অনেক চেষ্টা করে থাকি। তো এভাবেই এগিয়ে যেতে চাই আপনাদের সকলের সাথে। আসসালামু আলাইকুম স্যার, দোয়া করবেন, ভালো থাকবেন। শুনলেন আপনারা দুজনের গল্প, আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম দুজনের কথা, এবং কি অসাধারণ গল্প, কি অসাধারণ স্ট্রাগল এবং কি অসাধারণ ট্রান্সফরমেশন, লাইফ চেঞ্জিং ট্রান্সফরমেশন। কোথা থেকে কোথায় এসছেন, এটা আসলেই মুগ্ধ করার মতো এবং এটা আসলেই শিক্ষণীয়, অনুপ্রেরণামূলক। আমি নিজেই অনেক মোটিভেটেড এবং আমি মনে করি আপনারা প্রত্যেকেই আজকের গল্প থেকে অনেক কিছু নিয়েছেন, যেটা আপনাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং একই সঙ্গে আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা ডেফিনেটলি তৈরি করবে, তারা পারলে আপনি কেন পারবেন না। অনেক ভালো থাকবেন।